আনমনে হেঁটে চলেছি রেল লাইনের উপর দিয়ে, আর দু চোখ বেয়ে অশ্রু ফোঁটা টপ টপ করে গাল বেয়ে নেমে চলছে গন্তব্য রেল স্টেশনের দিকে। চলে যাচ্ছি আমার নিজের শহর ছেড়ে, যেখানে নিজের মানুষের অবহেলার কারণে আমাকে শহর ছেড়ে চলে যেতে হচ্ছে। ট্রেন চলে এসেছে, আমি চোখ মুছে ট্রেনে উঠে পড়লাম। এবার আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মেহেদী হাসান, অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। আমার মা বাবা থাকতেই আমি অনাথ। তাদের থেকে অনেক দূরে চলে যাব, যেন আমার মতো একজন কুলাঙ্গার ছেলে তাদের পরিচয় না দেই। ট্রেন থেকে নেমে পড়লাম। সাইনবোর্ডে তাকিয়ে দেখি এই জায়গার নাম চাঁদপুর। আমি কিছুক্ষণ স্টেশনে এক চেয়ারে বসে বসে মা বাবা আর ছোট ভাইটার কথা মনে পড়ছে। আর দু চোখ বেয়ে শুধু পানি পড়ছে। শুধু একটা মানুষের জন্য আমাকে আমার মা বাবা নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। তবে আমিও ভেবে নিয়েছি কোনো দিন নিজের শহরে যাব না, আর মা বাবাকে আমার এই চেহারা দেখাবো না। আর যে মানুষটার জন্য আমার আজ এই অবস্থা, তাকে আমি কোনোদিন ক্ষমা করব না। আজীবন ঘৃণা করে যাব। এখন একটা থাকার জায়গা করতে, তারপর কলেজে ভর্তি হতে হবে। কিন্তু কে সাহায্য করবে আমাকে? আমি তো কাউকে চিনি না এখানে। এবার স্টেশন থেকে বেরিয়ে শহরের দিকে যাচ্ছি। এভাবে হাঁটতে হাঁটতে কখন যে রাত হয়ে যায় মনে নাই। আমি রাস্তার ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে আছি, আর তখনই একটা মেয়ে দৌড়িয়ে এসে আমার পিছনে দাঁড়ালো। তারপর আমি সামনে তাকিয়ে দেখি দুইটা মাতাল লোক মেয়েটাকে তাড়া করেছিল। আমাকে দেখে লোক দুটো চলে গেল। এবার আমি মেয়েটির দিকে তাকালাম। ল্যাম্প পোস্টের আলোয় মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। আমি বললাম, আপনাকে কেন তাড়া করছিল ওই দুটো লোক? মেয়েটি কেঁদে কেঁদে বলল, আমি আমার এক বান্ধবীর বাসা থেকে আসছিলাম, আর তখনই এই মাতাল লোক দুটি পিছু নেয়, আর তারপরে আপনাদের সাথে দেখা। বুঝলাম। আর কোনো সমস্যা নেই, আপনি এখন যেতে পারেন। লোক দুইটা পালিয়ে গেছে। না, আমার খুব ভয় পাচ্ছে। আমি কোনো দিন রাতে এভাবে একা একা বের হইনি। খুব ভয় পাচ্ছি আমি। আপনি যদি কিছু মনে না করতেন তাহলে আমাকে একটু বাড়ি পর্যন্ত দিয়ে আসবেন। আমি কিছুক্ষণ ভেবে আসলেই মেয়েটি অনেক ভয় পেয়ে আছে, আর তাছাড়া একা একটা মেয়ে, তাই আর কিছু না ভেবে তার সাথে যেতে চাইলাম। আপনার নামটা কি জানতে পারি? মেহেদী হাসান। আপনার নাম কি? আমার নাম রিমি। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। বাড়িতে বাবা আর ছোট একটা বোন আছে। আপনার? আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি, আর আমি এতিম। আমার কেউ নেই। মিথ্যা বললাম, কারণ যারা আমাকে বিনা দোষে বাড়ি থেকে বের করে দিতে পারে, তাই তাদের পরিচয় না না দেওয়াই শ্রেয়। এবার মেয়েটির দিকে তাকিয়ে দেখি মেয়েটি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো আমার উপর মায়া হচ্ছে। হাঁটতে হাঁটতে রিমিদের বাসায় চলে আসলাম। রিমিরা বেশি বড়লোক না, আবার বেশি গরিব না। মোটামুটি এইরকম শহরে ভালোভাবে চলাফেরা যাবে। আমি রিমিকে বাড়ি দিয়ে যখনই চলে আসবো, তখনই রিমি আমাকে ডাকলো আর বলল, আমাদের এখানে আজকে রাতটা খেয়ে তারপর না হয় চলে যাবেন। অবশ্য আমারও প্রচুর ক্ষুধা পেয়েছে, তাই সেই সকালে ভাতের বদলে বাবার কাছে মার খেয়ে বের হয়েছি। তাই আর মানা করতে পারলাম না। বাসার মধ্যে ঢুকে দেখি সুন্দর একটা বাড়ি, সবকিছু সাজানো গোছানো। তারপর রিমি তার আম্মুকে সবকিছু বলল, আর আমাকে দেখিয়ে দিল। রিমির আম্মু আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, আমার মেয়েকে বাঁচিয়ে তুমি অনেক বড় সাহায্য করলে বাবা। তোমার প্রতি আমরা সারা জীবন ঋণী হয়ে থাকবো। ছিছি খালাম্মা, কি বলছেন এসব? মা কোনোদিন ছেলের কাছে ঋণী থাকতে পারে? আমি তো আপনার ছেলের মতোই, তাই না? রিমি এসে বলল, আহ মা, সে কখন থেকে ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। আমি হাত মুখ ধুয়ে টেবিলে বসে খাবারের জন্য অপেক্ষা করছি, আর তখনই রিমির বাবা আসলো। আমি আবার সব বাবাকে একটু ভয় পাই, তাই সাথে সাথে দাঁড়িয়ে গেলাম। রিমি কে এই ছেলে? তাকে তো কোনোদিন দেখিনি আমাদের এলাকায়। তারপর রিমি তার বাবাকে সব ঘটনা খুলে বলল, আর তখন রিমির বাবা বলল, তোমার যেহেতু কেউ নাই, তো কি হয়েছে, আমরা তো আছি। রিমির বাবা এরূপ কথা শুনে খুব খুশি হলাম, আর আমরা সবাই মিলে খেতে বসলাম। তখন রিমির বাবা বলল, তোমার যখন থাকার কোনো জায়গা নেই, তাহলে আমাদের এখানে থাকবে, আর সকালে কলেজ করবে, আর বিকাল থেকে রাত পর্যন্ত আমার সাথে আমার ব্যবসায় সাহায্য করবে। আমি রিমির বাবার কথা শুনে খুব খুশি হলাম। যাক, অন্তত থাকার জায়গা আর একটা কাজ তো পেলাম। তারপরে রাতের খাবার খেয়ে রিমি আমাকে একটা রুমে নিয়ে গেল। দুজনে মিলে রুমটা একটু গোছালাম। আসলেই রিমি মেয়েটা অনেক সুন্দর,
আর অনেক ভালো। তবে রিমি আমার দিকে একটু পর পর আর চোখে তাকাচ্ছে আর মিট মিট করে হাসছে। সকালে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে রিমির সাথে তাদের কলেজে গেলাম। ভর্তির কাজ সব শেষ হলে 3টা ক্লাস করে বাইরে এসে দেখি রিমি আমার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। কেমন হলো আজকের ক্লাসগুলো? অনেক ভালো, আর কলেজটা অনেক সুন্দর, খুব ভালো লাগছে আমার। তারপর কলেজ থেকে এসে দুপুরের খাবার খেয়ে খালুজানের সাথে তাদের দোকানে গেলাম। খালুর দোকানটা অনেক বড়, তাই আমি খালুর কাজে সাহায্য করলাম। এভাবে চলতে থাকে আমার নতুন জীবন। এখন আমি অনার্স ফাইনাল ইয়ারে, আর রিমি 3য় বর্ষ। রিমির মা বাবা আমাকে অনেক ভালোবাসে, একদম তাদের নিজের ছেলের মতো। আর রিমির ছোট বোনটা তো আমাকে ছাড়া কিছুই বোঝে না, সব সময় ভাইয়া ভাইয়া করে। আমিও তাকে খুব ভালোবাসি। রিমির ছোট বোনের নাম হলো মিনি। তবে রিমির ব্যবহার দেখে আমি খুব অবাক হই। মেয়েটা এত ভালো, আর মাঝে মাঝে রিমির আচরণ দেখে মনে হয় রিমি আমাকে খুব ভালোবাসে। আমার কখন কি লাগবে সব সময় চোখে চোখে রাখবে, কেয়ার করবে, মিষ্টি শাসন করবে। রিমির মিষ্টি শাসন আর কেয়ারগুলো খুব ভালো লাগে। একদিন আমি কলেজে এক মেয়ে বন্ধুর সাথে কথা বলছি আর সামনে গেটের দিকে যাচ্ছি, আর তখনই দেখি সামনে রিমি, কিন্তু তার চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে। আমি আমার বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে যেই রিমির কাছে যাব, তখনই ঠাস, রিমি আমাকে অনেক জোরে একটা থাপ্পড় মারলো। থাপ্পড় মেরে রিমি চলে গেল বাসায়, আর আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল বেরিয়ে আসলো। আবার সেই পুরনো কথা মনে করে দিল। 2 বছর আগে ঠিক একইভাবে আমাকে চড় মেরেছিল আমার এক খুবই কাছের মানুষ। খুব কষ্ট পেয়েছিলাম তখন। রিমি আমাকে থাপ্পড় মারলো, কিন্তু 2 বছর আগে আমাকে এভাবে থাপ্পড় মেরেছিল, তখন 1000 গুণ কষ্ট পেয়েছিলাম। কলেজের পর আমি আর রিমিদের বাড়ি যাইনি, একটা ট্রেন লাইনে বসেছিলাম। বসে থাকতে থাকতে আজ আর খালুর দোকানে যাওয়া হলো না। রিমি আমাকে থাপ্পড় মেরেছে, এই জন্য আমি কষ্ট পাইনি। রিমি আমাকে থাপ্পড় মেরে আমার পুরনো কথা মনে করিয়ে দিয়েছে, তাই খুব কষ্ট হচ্ছে। তাই বসে আছি আর সিগারেট খাচ্ছি। হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি রিমি ফোন দিয়েছে। আমি রিসিভ না করে ফোনটা সাইলেন্ট করে রেখে দিলাম। আবার পুরনো কথা ভাবছি। ভাবতে ভাবতে রাত 10টা বেজে গেল। এবার ফোনটা হাতে নিয়ে দেখি খালুজানের 6 বার কল দিয়েছেন। আবার ফোন এসেছে খালুর। আমি রিসিভ করলাম। খালু বলল, মেহেদি, তুমি কোথায়? কত টেনশন হচ্ছে, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। জি খালু, আসছি। কিছুক্ষণ হাঁটার পর বাড়ি চলে আসলাম। কলিং বেল চাপতেই খালা দরজা খুলে দিল। কোথায় ছিলে তুমি বাবা? সে কখন থেকে বসে আছি। যাও হাত মুখ ধুয়ে আসো। জি খালা, আসছি। তারপর ভিতরে ঢুকতেই মিনি, আমার পিচ্চি বোনটা দৌড়িয়ে এসে আমাকে জড়িয়ে